আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফির পেজ নম্বর 180 থেকে 2 নম্বরের কোশ্চেনগুলি যে রয়েছে সেগুলোর কমপ্লিট সলিউশন নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু এর আগের যে জিওগ্রাফির সেটগুলো সেগুলো কিন্তু করে দিয়েছি, তাই যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নেবে। কারণ তোমরা সবাই জানো এবিটিএ থেকে কিন্তু 60 থেকে 70% প্রায় কমন থাকে ফাইনালের জন্য, তাই এবিটিএ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা 10টা সেট কিন্তু করবে, 10টা সেট কিন্তু করবে পর্ষদের টেস্ট পেপার এবং এবিটিএ টেস্ট পেপার থেকে। চলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে ক্যানিয়ন কি? অ্যান্সার দেখো, নদী যখন উচ্চ গতিতে কঠিন শিলা দ্বারা গঠিত শুষ্ক পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় কিন্তু বেশি করে বলে নদী অত্যন্ত সংকীর্ণ, দীর্ঘ ও গভীর হয়ে ইংরেজি আই আকৃতির মতো কী করে দেখতে উপত্যকা গঠন করে। এই ধরনের ভূমিরূপকে ক্যানিয়ন বলে। ক্যানিয়নের উদাহরণ হিসাবে কি দিতে পারি না, এই ভূমিরূপের উদাহরণ হলো গ্র্যান্ড ক্যানিয়ন, যা আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর ক্যানিয়ন। এটি পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম ক্যানিয়ন হিসাবে কিন্তু পরিচিত। শুধু তো ক্যানিয়ন কাকে বলে এইটুকু দিয়ে দিলে তো হবে না, অবশ্যই তার সঙ্গে দুটো বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করবে। ক্যানিয়নের বৈশিষ্ট্যটা দিয়ে দিয়েছি। 1 নম্বর পয়েন্টে বলছে সাধারণত বৃষ্টিহীন চুনাপাথরযুক্ত শুষ্ক অঞ্চলেই কিন্তু ক্যানিয়ন দেখা যায়। 2 নম্বর বলছে পার্শ্বদেশের ঢাল খুবই খারাপ হয়ে থাকে। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছিল ফিওর্ড কাকে বলে? অ্যান্সারটা দেখবে, ফিওর্ড সমুদ্র উপকূলে মহাদেশীয় হিমবাহের ক্ষয়ের ফলে অনেক সময় কি সমুদ্র তল অপেক্ষা গভীর উপত্যকার সৃষ্টি হয়। এরূপ জলমগ্ন উপত্যকাকে ফিওর্ড বলে। উদাহরণস্বরূপ বলতে পারি পৃথিবীর গভীরতম ফিওর্ড হলো নরওয়ে সজনে ফিওর্ড। 2 নম্বর কোশ্চেন কি বলছে হিমপ্রাচীর কাকে বলে? অ্যান্সার দেখো, যে সীমারেখা দ্বারা উষ্ণ সমুদ্র স্রোতের নীল জলরাশি এবং শীতল সমুদ্র স্রোতের গাঢ় সবুজ জলরাশি পরস্পর মিলিত হয় এবং উভয় জলরাশির সীমারেখা স্পষ্ট বোঝা যায়, তাকে কিন্তু হিমপ্রাচীর বলে। হিমপ্রাচীরের দুটি বৈশিষ্ট্য দেব। 1 নম্বর পয়েন্টে কী বলছে, এটি হলো সম্পূর্ণ বিপরীতধর্মী ও বিপরীতমুখী দুই সমুদ্র স্রোতের মিলনস্থল। 2 নম্বর বলছে দুটি সমুদ্র স্রোতের মিলন হওয়ার ফলে এখানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে। 3 নম্বর পয়েন্ট দিয়েছি হিমপ্রাচীর উষ্ণ নীল জলের নিচে শীতল সবুজ জলের স্পষ্ট সীমারেখা তৈরি হয়। তোমরা অবশ্যই কিন্তু দুটো করে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, দুটো করে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে না, তোমাদের কিন্তু দিতেই হবে, এই কথাই কিন্তু মাথায় রেখো। 2 নম্বরের কোশ্চেন এবং 4 নম্বরের কোশ্চেনে তোমরা কিন্তু অবশ্যই বৈশিষ্ট্য দেবে আর তার সঙ্গে ছবি, যেগুলো ছবি থাকবে অবশ্যই কিন্তু ছবি দেবে, তবেই কিন্তু ফুল মার্কসের আশা রাখবে। হ্যাঁ, অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে ধারণ অববাহিকা কী? অ্যান্সার দেখো, নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে কোনো মূল নদী এবং তার উপনদী ও শাখা নদীগুলি যতটুকু অঞ্চল অধিকার করে আছে তাকে কিন্তু ধারণ অববাহিকা বলা হয়। বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি 1 নম্বর বৈশিষ্ট্য, ধারণ অববাহিকার বিস্তার যত বেশি হয় নদীতে কিন্তু জলের পরিমাণ তত বৃদ্ধি পায়। 2 নম্বর কিনা ধারণ অববাহিকা শাখাযুক্ত বৃক্ষের ন্যায় কিন্তু দেখতে হয়। 3 নম্বর কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনা বলতে কী বোঝো? না, যে কার্যকরী পরিচালনার পদ্ধতির মাধ্যমে বজ্র পদার্থের সংগ্রহ, অপসারণ, পরিবহন, শোধন, ক্ষতিকর প্রভাব হ্রাস ও পুনরায় বজ্র পদার্থকে কি ব্যবহারের উপযোগী করে তোলা হয় তাকে কিন্তু বজ্র ব্যবস্থাপনা বলা হয়। অন্যভাবেও বলা যায় এটি বজ্রের উৎপাদন নিয়ন্ত্রণ এবং অবশিষ্টাংশের মিলিত ব্যবস্থা বা বিলি ব্যবস্থা করার প্রক্রিয়াকে বজ্র ব্যবস্থাপনা বলে। বজ্র পদার্থগুলিকে শুধু অপসারণ বা স্থানান্তরণের মাধ্যমে নিয়ন্ত্রণ না করে প্রয়োজন মতো কি বজ্রগুলির পরিমাণ হ্রাস, পুনর্ব্যবহার এবং পুনর্নবীকরণের মাধ্যমে কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে বজ্র পদার্থ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা যায়। আর এটাই কিন্তু হলো বজ্র ব্যবস্থাপনা। বজ্র ব্যবস্থাপনার মূল ভিত্তি হলো 3টি আর। তোমাদের কোশ্চেন দেয় 3R কি? এটা কিন্তু 3R, এই কোশ্চেনটা কিন্তু অ্যাটাচ রয়েছে, মানে বজ্র ব্যবস্থাপনা তোমাদের এটাও লিখতে হবে। অথবা এছাড়া যদি তোমাদের দেয় যে 3R কি, তখন কিন্তু তুমি এটা লিখতে পারো। 3R বলতে কি না, রিডিউস বা পরিমাণ হ্রাস। 2 নম্বর রিস্কিউজ বা বজ্রের পুনর্ব্যবহার, রিইউজ বা বজ্রের পুনর্ব্যবহার। আর 3 নম্বর বলছে রিসাইকেল বলতে কি না, বজ্রের যে পুনর্নবীকরণ বা পুনরায় যে তাকে আবার মানে বস্তুতে পরিণত করা, সেটাই কিন্তু পুনর্নবীকরণ। 4 নম্বর কোশ্চেন কী বলছে না, কৃষিকাজ বলতে কী বোঝো? কৃষিকাজ হলো গাছপালা এবং গবাদি পশু চাষের পদ্ধতি। উপবিষ্ট মানব সভ্যতার উত্থানের বিকাশের চাবিকাঠি ছিল কিন্তু কৃষি, যার ফলে গৃহস্থকৃত প্রজাতির চাষ খাদ্য উদ্বৃত্ত তৈরি করে যা মানুষকে শহরে বসবাস করতে সক্ষম করে। কৃষিকাজের ইতিহাসের সূত্রপাত হয়েছিল কিন্তু হাজার হাজার বছর আগে। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে অনুসারী শিল্প কি? অ্যান্সার দেখবে, অনু কথাটির অর্থ হলো কিন্তু ক্ষুদ্র। একটি বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে ওঠে।
এই বৃহদায়তন শিল্পকে কেন্দ্রীয় শিল্প এবং এই কেন্দ্রীয় শিল্পকে ঘিরে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে অনুসারী শিল্প বা সহযোগী শিল্প বলা হয়। এই অনুসারী শিল্পের দুটি বৈশিষ্ট্য দেখে নেব। না, অনুসারী শিল্পের অপর নাম হচ্ছে সহযোগী শিল্প বা ডাউনস্ট্রিম শিল্প। অনুসারী শিল্প কিন্তু শিল্পগুলি মূলত বৃহদায়তন শিল্পগুলির ওপর নির্ভরশীল, যেমন পেট্রোকেমিক্যাল শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, এই ধরনের শিল্পগুলো। আবার অনুসারী শিল্পগুলি কিন্তু কেন্দ্রীয় শিল্পের চারপাশে গড়ে ওঠা ছোট ছোট শিল্প কারখানার সমন্বয়। মনে রাখবে। 5 নম্বর কোশ্চেন, দুন উপত্যকা কি বা দুন বলতে কি বোঝো? না, দুন হলো একটি উপত্যকা। দুন হলো কিন্তু একটি উপত্যকা। শিবালিক পর্বতের উত্তরে শিবালিক ও হিমালয়ের মাঝে সৃষ্ট অনুদৈর্ঘ্য নিম্ন উপত্যকাকে কিন্তু উত্তরাখণ্ডে স্থানীয় ভাষায় দুন বলে। উৎপত্তি কিভাবে? না, শিবালিক পর্বত মূল হিমালয়ের অনেক পরে সৃষ্টি হয়েছে। শিবালিকের উত্থানের ফলে হিমাদ্রি ও হিমাচল থেকে আগত নদীগুলি গতিরুদ্ধ হয়ে হ্রদ সৃষ্টি করে এবং তা পলি, বালি ও নুড়ি দ্বারা ভরাট হতে থাকে। পরে নদীগুলি শিবালিক কেটে দক্ষিণে কী হয়, প্রবাহিত হলে এদের জল সরে গিয়ে ওই অংশে কিন্তু প্রশস্ত উপত্যকা সমভূমি গঠন করে। আর এর বৈশিষ্ট্য দেখে নেব, দুটো বৈশিষ্ট্য। দুন উপত্যকাগুলি প্রায় সমতল প্রকৃতির হয়। 2 নম্বর বলছে এই উপত্যকাগুলি কিন্তু দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, পূর্ণ রপ্তানি বন্দর কাকে বলে? আর একটা কথা বলে রাখি, তোমাদের আমি বলেই দিয়েছি যে 15 তারিখের মধ্যে আমি 10টা করে সেট কিন্তু রেডি করে দেবো। তোমাদের এবিটিএ থেকে, পর্ষদের টেস্ট পেপার থেকে, জিওগ্রাফি এবং হিস্ট্রি থেকে আমি কিন্তু 10টা করে সেট করিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের লাস্ট মিনিট সাজেশন আমি 16 তারিখ দেবো। তার জন্য কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, কারণ গত বছর কিন্তু আমার সাজেশন থেকে তোমাদের হিস্ট্রি থেকে দিয়েছিলাম 20টা, সেখান থেকে পেয়েছিল কিন্তু 10টা ওরা। এবার তোমার ইচ্ছা, তুমি কি করবে। অবশ্যই মন দিয়ে ভালো করে পড়ো, কারণ হচ্ছে বেশি দিন বাকি নেই। আশা রাখবো যে তোমরা ওই সাজেশনটা দেখবে। অথবা দিয়ে কী বলছে, না পূর্ণ রপ্তানি বন্দর কাকে বলে? না, যে বন্দরের মাধ্যমে বিভিন্ন দেশের পণ্যদ্রব্য আমদানিকৃত পণ্য সঞ্চয় বা ব্যবসা করার পর অন্যান্য দেশে রপ্তানি করা হয় তাকে পূর্ণ রপ্তানি বন্দর বলা হয়। 6 নম্বর কোশ্চেন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার কী বলছে, না ভূবৈচিত্র্যসূচক মানচিত্র হলো এমন একটি মানচিত্র যেখানে স্পষ্টভাবে ভৌগোলিক বিষয়গুলির উপর ভিত্তি করে তথ্য উপস্থাপন করা হয়। এই মানচিত্রে সাধারণত তথ্য, কেয়ারোগ্রাফি, জলবায়ু, বায়ুজল, তারপর অর্থনীতি ইত্যাদি উপস্থাপন করা হয়। এই মানচিত্র ব্যবহার হয় শিক্ষার উদ্দেশ্যে, গবেষণা, পরিকল্পনা ও অন্যান্য প্রক্রিয়ায়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। দুটি বৈশিষ্ট্য জানবো। না, সুনির্দিষ্ট অঞ্চল। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কতগুলি নির্দিষ্ট স্কেল অনুযায়ী আঁকা হয়, যেমন 1:10 লাখ, আর এদিকে 1:25, 2,50,000 প্রভৃতি। এই ধরনের কিন্তু গ্রিড থাকে ওদের। তারপর বলছে প্রস্তুত প্রকাশনা। এই মানচিত্রগুলি ভারতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে ও প্রকাশ করে। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছিল, আরএফ কি? না, আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বলতে বোঝায় একটি অনুপাত বা ভগ্নাংশ যা মানচিত্র এবং মূল ভূমির 1:24,000 ইউনিট সমতুল্য, অর্থাৎ মানচিত্রের 1 ইঞ্চি সমান কিন্তু ভূমির 24,000 ইঞ্চির সমান হবে। এইটা ছিল তোমাদের কমপ্লিট সলিউশন আজকের কিন্তু তোমরা আরও একটা ভিডিও পাবে, যেটা হচ্ছে হিস্ট্রি থেকে এবিটিএর 276 ও 77 নম্বর পেজে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলি আছে সেগুলোর অ্যান্সার কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, কারণ তোমাদের জন্যই কিন্তু এই যে কোশ্চেনগুলো দেখছো, এই কোশ্চেনগুলো কিন্তু ঠিকঠাকভাবে পুরো 2 নম্বরের জন্যই কিন্তু তৈরি করা আছে। হ্যাঁ, এগুলো যদি ঠিকঠাকভাবে তোমরা যদি খাতায় যদি নোট ডাউন করে পড়ো, অবশ্যই তোমরা উপকার পাবে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। মন দিয়ে পড়াশোনা করো, আর এক্সামকে কিন্তু খুব একটা দেরি নেই। সবাই মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।